শান্তি দেববর্মা আর আমাদের সঙ্গে আছেন আরো আমাদের কাঞ্চনপুর ত্রিপুরামথা ব্লক কমিটির ভাইস প্রেসিডেন্ট প্রিয় কুমার চাকমা এবং আমাদের এখানে ওয়াইটিএফ রাও আছেন। তো সবাইকে নমস্কার। তো আমি কয়েকটা কথা বলতে চাই যেটা আমাদের জনগণ এটা খুব বোঝার দরকার আছে। আমরা একটু আগে শুনলাম যে ত্রিপুরামথা আঞ্চলিক পার্টি কেন আমরা করতে হয়। আঞ্চলিক পার্টি ছাড়া আমাদের ত্রিপুরা সাদের কেউ কথা তুলে না। আমরা ন্যাশনাল পার্টিতেও করা যায়, কিন্তু ন্যাশনাল পার্টিতে আমাদের যেটা প্রয়োজন সেটা আমাদের এটা কোনোদিনই এটা বয়স উঠায় না, কথা তুলে না। যেমন আমাদের ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস এবং আমাদের কাস্টমারি ল, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্ব বিষয়টা এইগুলা। আমরা জায়গা ছাড়া আমরা কিছু করতে পারতো না। আপনারা বসবাস করতে গেলে আপনার নিজস্ব জায়গা থাকতে হবে। আপনারা বাগান করতে গেলেও আপনাদের নিজস্ব নামে জায়গা থাকতে হবে। তো এটার কারণে জায়গা খুব মূল্যবান। তো আপনারা সবাই এখানে আমরা ম্যাক্সিমাম যে ত্রিপুরা সারা ইন্ডিজিনাস লোক ট্রাইবেলরা জঙ্গলে থাকে, যেখানে ফরেস্ট ল্যান্ড, এখানে কোনো আপনাদের নিজস্ব কোনো পাত্তা নেই, কাগজ নাই, রেজিস্ট্রি এলটি নাই। তো আপনাদের ভবিষ্যৎটা এটার কারণে অন্ধকার, যে যদি সরকার চাইলে আপনাদের জমিনটা আবার ছিনিয়ে নিতে পারবে। আপনারা এইখানে কোনো অধিকার নাই। আপনাদের ঘরের সামনের দিকে রাস্তা আমি বানাইবো, কোথায় কোথায় বানাইলেও আপনারা কোনো কম্পেনসেশন পাইতো না। গভর্নমেন্ট থেকে কোনো এক পয়সাও আপনাদের ডিমান্ড করার নাই, অধিকার নাই, থাকতো না। কারণ আপনাদের নামে জায়গা রেজিস্টার করা নাই। তো এই কারণে জায়গাটা খুব মূল্যবান। তো এই যে জায়গার কথা, যে ল্যান্ড রাইটসটা, এটা আমি তো শুনছি না, আপনারা শুনছেন এটা তো আমি জানি না। আর অব্দি ত্রিপুরা রাজ্যে কংগ্রেস হোক, সিপিএম হোক, এক্ষণে বর্তমানে বিজেপি, কেউ এইসব ব্যাপারে কথা তোলে না। আর তোলারও দরকারও নাই তাদের জন্য। যদি দরকার পড়ে আমাদের ত্রিপুরা ভাই বোনদের জায়গা দরকার আছে, যদি উনারা মনে করে, তাইলে অ্যাসেম্বলিতে একটা বিল পাস করে এটারে ইমপ্লিমেন্ট করা যায়, কিন্তু করে না। এটার কারণে আমরা এইটা নিয়ে কথা তুলতে লাগছে। আমরা বারবার কেন ল্যান্ড রাইটস, আপনারা হয়তো বুঝতো না, কিন্তু ভবিষ্যতে আপনাদের যে বাচ্চারা যারা এখন শিক্ষিত, লেখাপড়া জানে, তারা এখন বুঝতেছে। আগে আমাদের দাদু, এর আগের আমার দাদুর দাদা পিতা, এইরকম তারা বুঝতো না। তাদের ল্যান্ড যে অধিকার তারা বুঝতো না। আমরাও এখন কিছু লোক বুঝে, কিছু লোক বুঝে না। কিন্তু আপনাদের যে প্রজন্ম, নিউ জেনারেশন, তারা বুঝবো। তখন ল্যান্ড যে কত ইম্পর্টেন্ট এটা তারা বুঝবে। এটার কারণে আমরা ল্যান্ড রাইটস এর ডিমান্ড করছি। আমরা বাইরে জায়গাটারে কেউ জায়গাটা ছিনে নেওয়ার কথা কইছে না। আমরার জায়গাটারে আমাদের জায়গার অধিকার দাও, এটাই কথা আমরা তুলছি। এটা কি অন্যায় করছে আমরা? আপনারা কি মনে করে আমি আমার জায়গাটারে আমার রেজিস্ট্রেশন দাও, আমার নামে রেজিস্টার করো, এই কথা তুলতে কি আমরা কি অপরাধ করছে? আমি এডিসি এলাকা তো আমাদের ট্রাইবেলদের জন্য রিজার্ভেশন করা হচ্ছে। এটা 6 শিডিউল প্রভিশনে এটা আমাদের জন্য এটা রিজার্ভ করা হয়েছে। তো এই যে রিজার্ভ এরিয়াটা আমাদের ট্রাইবেল মানুষের জন্য সুরক্ষিত করে রাখার জন্য এটা ইন্ডিয়া গভর্নমেন্ট এটা প্রতিশ্রুতি দিছে। এটা কনস্টিটিউশনাল রাইটস, সাংবিধানিক অধিকার আমাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু এই যে সাংবিধানিক অধিকার দেওয়া থাকার ফলেও
এখন পর্যন্ত আমাদের ল্যান্ড বিল কেন পাস করা হচ্ছে না? এডিসিতে এখন আমরা বিল পেন্ডিং কেন আমরা যে বিল ল্যান্ড বিলটা আমরা স্টেটে পাঠাইছে অনেক বছর ধরে ল্যান্ড বিল পাস করার জন্য, এটা গভর্নর এসেন্ট না করার পর্যন্ত আমরা কোনো ইমপ্লিমেন্ট করতে পারতো না, কার্যকরী করতে পারতো না, আইনে পরিণত হচ্ছে না যতক্ষণ পর্যন্ত মানে গভর্নর এসেন্ট না করার পর্যন্ত আইনে পরিণত করতে পারতো না। তো গভর্নর কার কথা শুনে? গভর্নর শুনে স্টেট অ্যাসেম্বলির যে সরকারের কথা শুনে। তো এই কারণে আমাদের বিলটা পেন্ডিং এখনো রয়েছে। তো কেন দরকার ছিল তাদের এই যে বিলটারে আটকে রাখার? তাদের কি ইম্পর্টেন্ট ছিল যে এইটারে আটকে রাখার? তো এটা বিচার করো আপনারা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনাদের পলিটিক্যাল রাইটস, যেটা আমাদের রাজনৈতিক মানে অধিকার। আমরা এখনো এডিসিতে কোনো আইন, নিজস্ব আইন তৈরি করতে পারে না। আমরা যেটা বিল আমরা প্রস্তাব পাঠাই, এটা স্টেটে পাঠাইয়া এটারে আবার গভর্নর এসেন্ট করতে লাগে। আমরা যে কোনো ডিসিশন নিলেও এটা আমরা ফাইনাল না, কাউন্সিলে আমরা বইয়ে ডিসিশন নেই। আমাদের পলিটিক্যাল ডিসিশন আছে অনেকটা, যেমন কাস্টমারি ল চাকমাদেরও আছে, রিয়াং কমিউনিটিদেরও আছে, দেববর্মা, সব কমিউনিটি, ত্রিপুরা যত ইন্ডিজিনাস লোক আছে, এই যে অটোনমাস যে ডিস্ট্রিক্ট কাউন্সিলের আন্ডারে যারা আছে তাদের নিজস্ব একটা কাস্টমারি অনুযায়ী আইন প্রণয়ন করা আছে। আপনাদের চাকমাদের রীতিনীতি, আপনাদের যে কাস্টমারি, আপনারা যে সমাজে কি ব্যবস্থা আছে এই অনুযায়ী আপনারা কাস্টমারি ল বানাইছে, কনস্টিটিউট করছে। কিন্তু এই বিলটা যদি গভর্নর এসেন্ট না করার পর্যন্ত আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারতো না, এটা কোনো ইউজলেস। তো আমরা এইরকম ডিসিশন নিতে পারে না আমরা এডিসি তরফ থেকে। আর সংবিধানে লেখা আছে আমরা এই অধিকার পাওয়ার কথা আছে, গভর্নর এসেন্ট করার দরকার আছে, কিন্তু গভর্নর এসেন্ট করে না, গভর্নর এটা অ্যাপ্রুভ করে না। যার কারণে আমরা এখনো আমাদের কাস্টমারি ল পেন্ডিং আছে। তার মানে আমাদের পলিটিক্যাল রাইটস, আমাদের যে পলিটিক্যাল রাইটস নাই। তো এই কারণে আমরা পলিটিক্যাল রাইটস কথা বারবার করছি, মানে বলতে থাকছি। তো আরেকটা হচ্ছে আপনাদের ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ডেভেলপমেন্ট খুব দরকার আছে আমাদের। অনেক এরিয়া আছে এখনো রাস্তা পৌঁছেনি, অনেক এরিয়া আছে এখনো স্কুল ইনফ্রাস্ট্রাকচার হয়নি, অনেক এরিয়া আছে এখনো জল পৌঁছেনি। সেরকম অনেকটা বিষয়, অনেকটা আমাদের ডেভেলপমেন্ট এখনো গ্যাপ রয়ে আছে এডিসিতে। তো এটারে কেন গ্যাপ হয়ে থাকছে? স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল থেকে বাজেট প্রত্যেক বছর বাজেট তৈরি করে বাজেট আনে। গত বছরে তারা 32,000 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তারা টাকা পাইতেছে। এই যে 32,000 কোটি তো সেন্ট্রাল থেকে দেওয়া আসে, আর স্টেট থেকে অন রেভিনিউ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, এরপরে আপনাদের প্রভিশনাল ট্যাক্স আছে, রোড ট্যাক্স আছে, ওএনজিসি, বিভিন্ন গেলস, বিভিন্ন কোম্পানির এখানে সংস্থা কাজ করছে, তাদের পক্ষ থেকেও সরকার রেভিনিউ কালেকশন করতেছে। তো আমরা রেভিনিউ সব স্টেট থেকে যে রেভিনিউ, এটা তো আমরা কোনোদিন ত্রিপুরা সরকার সঠিকভাবে আমাদেরকে বলেননি। কত টাকা স্টেট রেভিনিউ কালেকশন হচ্ছে এই বছরে আমাদের কোনোদিন জানায়নি তারা। সেন্ট্রাল থেকে যেটা আনছে এটা তো আমরা জানলাম, কিন্তু ত্রিপুরা রাজ্য থেকে যে রেভিনিউ কালেকশন করছে এটা কত হাজার টাকা, কত হাজার কোটি টাকা আপনারা কালেকশন করছেন, এটা তো এখনো স্পষ্ট নাই। আপনারাও জানেন না, আমরাও জানি না। অথচ আমরার মতো ব্যক্তি, আমরা একজন ইলেক্টেড মেম্বার, কাউন্সিলের আমরা একজন ইলেক্টেড মেম্বার হয়েও আমরাও জানি না। কারণটা কি? কারণ আমাদেরকে এটা জানাই না।
জানাইলে কি হবে, গন্ডগোল হয়ে যাইব। এই টাকাটা কোনখানে খরচ করছে তারা এখন হিসাব দিতে পারে না। কোন সময় বলে এডিসি কে 6,500 কোটি টাকা দিছে, কোন সময় বলে 800 কোটি টাকা দিছে। কোনো ঠিক নাই। আমাদের বর্তমানের যে চিফ মিনিস্টারের স্টেটমেন্টও আমরা শুনছি, উনি একবার বলেছেন এডিসি রে 800 কোটি টাকা দিয়ে দিছে। তো 32,000 কোটি টাকা সেন্ট্রাল থেকে আপনারা নিয়ে এসেছেন, এখানে পায়ে থাকছেন, তো মাত্র 800 কোটি টাকা কেন? 1,000 কোটিও আমরা পাওয়ার অধিকার নাই? আপনারা বিচার করে দেখেন এটা। তো 800 কোটি টাকা দিয়ে আমরা বেতন দেই, বিভিন্ন এক্সপেন্স আছে অফিসিয়াল, এখানে প্রায় 300-400 crore এখানে খরচ হয়ে যায়। বাকি টাকা দিয়ে আমরা ডেভেলপমেন্ট করতে হয়। তো এই টাকা দিয়ে কি আমরা ডেভেলপমেন্ট করা যায়? একটা রাস্তা ভালোভাবে নির্মাণ করতে গেলে এখানে 1 crore টাকা যাইব। 1 কিলোমিটার 1.5 কিলোমিটার রাস্তা যদি কাজ করতে গেলে, ঠিক মতো করতে গেলে, তাইলে আমাদের কত রুট কনস্ট্রাকশন করতে পারবে এই সীমিত টাকা দিয়ে। এরপরেও এডিসি রে বদনাম করে, এডিসি সরকারের বদনাম করে, এডিসি সরকার কিছু করতে পারছে না, তীব্রমথা কিছু করতে পারছে না, এইসব কথা আমরা শুনতে পাই। এটা কিন্তু বহুত ভুল। আপনারা 32,000 কোটি টাকা নিয়ে আমরা দিনাই করে রাখছে। আপনারা এই যে 32,000 কোটি টাকা কোনখানে খরচ করছে তাই না? আমাদেরও প্রশ্ন আছে। অনেক সময় বলে 6,500 কোটি টাকা খরচ করছে। এটা তো ব্লক থেকে বিভিন্ন থেকে তারা স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে করছে, আমরা মানলাম। তবু তো 10,000 কোটি টাকাও হয়েছে না। তো আপনাদের 3 ভাগে 1 ভাগ 1/3 খরচ করছে না এডিসি এলাকাতে। অথচ এডিসি এলাকা সমস্ত ত্রিপুরা রাজ্যের 3 ভাগে 2 ভাগ এডিসি এলাকা। তাইলে এই অনুযায়ী যদি এই রেশিওতে যদি গেলে আপনারা এখানেই তো বেশি খরচ করা দরকার আছে। আমি স্টেটের যে রেভিনিউ তো বাদ দিয়ে দিলাম, কিন্তু আপনারা যে সেন্ট্রাল থেকে টাকাটা নিয়ে এসেছেন, এই টাকাটা আপনারা কেন 10,000 কোটি টাকাও খরচ করতে পারছেন না এডিসি এলাকাতে? তাইলে কেমনে ডেভেলপ হইব এডিসি এলাকা? তো আপনারা সবাই আমরা মিলে শ্রেষ্ঠ ত্রিপুরা যদি আপনারা বানাইতে চাই, আপনারা সবসময় বলতে থাকেন সবকা সাথ সবকা বিকাশ। তো সবকা সাথ সবকা বিকাশ কোনখানে হইল? আমাদেরও প্রশ্ন আছে। তো সবকা সাথ সবকা বিকাশ আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাইতে যদি চাইলে ত্রিপুরার সমস্ত মানুষ এবং সমস্ত এলাকাটা নিয়ে আপনারা কাজ করতে লাগবে। তখনই আমরা বুঝতে পারবো, হ্যাঁ আমরা এক শ্রেষ্ঠ ত্রিপুরা, সবকা সাথ সবকা বিকাশ। এখানে কোনো ডিভিশন থাকতো না তখন। তো আপনারাই ডিভিশন করছেন। আর আমরা যখন কথা বললে আমাদেরকে বলবো এটা অহংকার, কমিউনাল। তো ভালো কথা কইলে কমিউনাল, সত্য কথা কইলে কমিউনাল। তো যারা কিছু লোক আছে, লিডার, কিছু লিডাররা আছে নিজের স্বার্থের জন্য শুধু চিন্তা করে আর বাকি মানুষের জন্য চিন্তা করে না। এরকম লিডাররা জন্য তো ভালো। এটা লাগি তো আমাদের যে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেববর্মা কি বলেন শুনেন তো, এবং আমাদের যে বিজেপির জনজাতি মোর্চা, আপনারা বিজেপিও হইছে না, আপনারা জনজাতি মোর্চার একটা ব্রাঞ্চ খুলে দিছে তাদের জন্য, মানে সেন্ট্রাল থেকে তাদের জন্য একটা পকেট বিজনেস, যেরকম দোকান দিছে 2টা দোকান খুলছে তারা, একটা হলো মেইন স্ট্রিম আর একটা হলো ব্রাঞ্চ। ওই দোকানে 2টা টাকা আয় পড়ে, সেই রকম সেন্ট্রাল থেকে ফান্ড যখন আইব ওই জনজাতি মোর্চার তার জন্য একটা ফান্ড আইব, আর যে মেইন স্ট্রিম আছে বিজেপি তাদের জন্য একটা ফান্ড আইব। তো ত্রিপুরাতে ব্যবসা করার লাগি পলিটিক্স করছে আমাদের ত্রিপুরা রাজ্যে ন্যাশনাল পার্টির যারা ইয়ে করে। তো এইরকম বিজনেস করি আমাদের কি লাভ হইব? তো জনগণের জন্য কাজ করতে গেলে আপনারা ঠিক আমাদের কথা শুনতে লাগবো। আমরা এডিসি এলাকাতে আছে, এডিসি এলাকার মানুষদের দুর্দশা দুঃখ দুর্দশার কথা শুনতে লাগবো, তাদের কি দরকার আছে এই কথাটা আপনারা মানতে লাগবো।
তখনই তো আমরা সবাই এক মিলে মিশে আমরা থাকতে পারবো। তো এখানে ডিভিশন কে করছে? তো তারাই করছে, যারা সরকার চালাইছে ত্রিপুরা রাজ্যে তারাই করছে ডিভিশন, আমরা করছে না। কিন্তু এটা হচ্ছে সত্য। তো যার কারণে আমরা আজকে ত্রিপুরা মহারাজার নেতৃত্বে আমরা আমাদের অধিকার নিয়ে লড়াই করতেছি, আমাদের সবার অধিকার নিয়ে, আমাদের যে ত্রিপুরা সাদের, আমাদের যে এডিসি এলাকার মানুষদের জন্য কথা তুলছে। কিছু লোক আছে এখনো আমি দেখছি এখানে, প্রথমে আমি ভাবছিলাম এটা মাছ মারার আন্দারে পড়ে, তো আমি এখানে দাঁড়িয়ে শুনতে পারলাম যে এটা করমসরার আন্দারে পড়ে গেছে। তো ডিলিমিটেশনে একটা ইম্পর্টেন্ট এটাও, কিন্তু এটা সিপিএম আমল থেকে তারা কি করছে, ডিলিমিটেশন তো প্রত্যেক 10 ইয়ার পরে 10 বছর অন্তর অন্তর এটা ডিলিমিটেশন করা দরকার আছে। আমরা 2011-তে হওয়ার পরে আর ডিলিমিটেশন হচ্ছে না, এখন আগামীতে ডিলিমিটেশন হবে। তো আপনাদেরকে 2, 3, 4 টুকরা করে বানিয়ে দিলে আপনারা কি এটা মানতে পারবো? তো এইরকম করে অনেকটা কনস্টিটিউয়েন্সি মানে এইরকম বানাইছে সিপিএম এর যে সময় রুল করছে। 75 কনস্টিটিউয়েন্সিটারে কিভাবে বানাইছে আপনারা জানেন তো? জামপুই হইয়া খেদাছড়া হইয়া কেমনে কেমনে বানাই দিছে। একটা মানুষের মিল নাই, আর কোথাও মিল নাই। তো মিলতে কেমনে মিলব? দামসরা খেদাছড়া থেকে এখানে কেমনে জয়েনিং করে দিছে? কোনো কারেকশনও নাই, রাস্তাও নাই। আর যে এলাকা সুন্দরভাবে একটা কনস্টিটিউয়েন্সি বানাইতে পারে এটারে বানাইয়া না। তার মানে ডিভিশন কে করছে? সব জায়গাতে আমাদের কাছে পলিটিক্স ছাড়া আমাদের কিছু করছে না। আমাদেরকে ডিভাইড করার, আমাদেরকে যাতে ইউনিটি না থাকার জন্য। আপনারা এখানে চাকমা বেল আছে, চাকমা এরিয়াতে কভার করে একটা কনস্টিটিউয়েন্সি বানাইলে কি অসুবিধা আছে? বিচার করে দেখেন এই কথাটা, ডিপলি আপনারা চিন্তা করে দেখেন। তো সবার জন্য সুবিধার জন্যই তো সরকার যদি মানুষের সুবিধার্থে যদি কাজ করতে না পারলে এই সরকার তারে কি আমরা মানতে পারবো? সেই রকম আজকে বিজেপিও সেই রকম, সিপিএম আমলে যেরকম করছে সেই রকমই করছে। তো এখনো সিস্টেমটা এখনো বদলাই না, এখনো সেম আছে। আমি তো দেখছি প্রশাসনিক ক্ষেত্রেও তাদের অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চালাইছে, সেম সিপিএম এ যেরকম রুল করছে সেই রকম বিজেপিও রুল করছে। তো কি ডিফারেন্স আছে? সিপিএম এর সময় এলে গণমুক্তি পরিষদ ব্রাঞ্চ খুলে রাখছে, আর তোমার বিজেপির আমল এলে আবার জনজাতি মোর্চা খুলে দিছে। তো আমরা ট্রাইবেলরা কি আমাদের অধিকার নাই যে একটা মেইন স্ট্রিমে যাওয়া? ওইটাও তো প্রশ্ন করা দরকার আছে। আজকে বিমল কান্তি চাকমারে সিনিয়র মোস্ট পলিটিক্যালি এক্সপিরিয়েন্স পারসন, ওনাকে প্রশ্ন করতে পারেন আপনারা। আপনি একজন সিনিয়র মানুষ এবং পলিটিক্যালি বহুত এক্সপিরিয়েন্স আছে, আপনি খুব বিজেপি সরকারের আন্ডারে আছে, আপনি একটা ঠিক করে দেন না এইগুলা। আপনাদের চাকমা কমিউনিটির কাস্টমারি লটা কেন পাস করছেন না বিলটা? আপনারা পুষেন কেন ল্যান্ড বিল আমাদের এখনো পেন্ডিং আছে? আপনারা যদি জনজাতিদের জন্য কাজ করতে চাইলে আপনারা করিয়া দেখান, জনগণ বুঝবো। এইসব কথা কইলে আমরা খারাপ, আমরা কমিউনাল, কিন্তু কমিউনালের কথা না এটা। আমি যেটা বলছি এটা সত্যিই কথা বলছি। আমরা চ্যালেঞ্জ করে কইতে পারবো। আপনারা যদি ভালো মন থাকে, সবকা সাথ সবকা বিকাশের যদি মন্ত্র পড়িয়া থাকে, তাইলে সব জায়গাতে ইকুয়াল মেনটেন করো, ইকুয়াল ডেভেলপমেন্ট করো। তো সবাইকে সুযোগ দেন, কেন আমাদেরকে বঞ্চিত করে রাখছে? এটা তো প্রভিশনে আছে, 6 শিডিউল তো একটা সংবিধানের একটা অঙ্গ আছে, এটা তো কনস্টিটিউট বডি, এটা সাধারণ না।
এটা আইনে পরিণত হইয়া এটা একটা কনস্টিটিউট বডি। তো 6 শিডিউল এরিয়াতে কি করা দরকার আছে, কি প্রভিশনে আছে, সংবিধানে কি লেখা আছে, এইগুলো আমাদেরকে দাও। কেন বঞ্চিত করছে আজ অব্দি 45 ইয়ার্স? এডিসি গঠন হচ্ছে কবে থেকে? 82 থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা এডিসিতে সেই অবস্থাতে আছে। তো সিপিএম জামানা হেরাও করছে না, স্টেটেও এডিসিতেও সিপিএম সরকার আছে, ওই সময় আমাদের জন্য কি করছে, এটা সব পঙ্গু করে রাখছে। তো সেই রকম এখন বিজেপি সরকারও 7 বছর চলছে, আইপিএফটি বিজেপি, এখন তো আমরা এলাইন পার্টনার, ঠিক আছে, কিন্তু আমাদের কথাও শুনে না। তো আমরা এলাইন পার্টনার হইলেও তো আমার কথা তো শুনতে লাগবো না। তোমার আমার যদি বন্ধুত্ব রাখতে গেলে কথা শুনতে লাগে, কথা না শুনলে আমরা কি বন্ধু করে কি লাভ আছে তোমার শুনে? তো এটা লাগি আপনারা বুঝতে চাও, আমি যেটা বলছি এটা সত্য। আমাদের যে সংবিধানে লেখা আছে, 6 শিডিউল প্রভিশনে যে লেখা আছে, এইটুকু আমাদের দাও। আমরা এর বেশি না দিলেও এতটুকু দিয়ে দেখো না। পরবর্তী স্টেপ আমরা কি করব কি করতো না, এটা আমাদের ডিসিশন। আজকে আমাদের ভাষা কি, আমরা লিপি ভাষা, আপনাদের তো চাকমা লিপি আছে, আপনাদের তো স্ক্রিপ্ট আছে, আপনারা বাঁচিয়ে গেছেন। এবং যারা কবরক বলছেন তারা চাইতেছে, আমরা তো বাইবেল কিছু ধর্মের দিকে আমি বুঝাইতে চাই, যারা খ্রিস্টান আছে তারা রোমান স্ক্রিপ্ট দিয়ে অলরেডি বাইবেল ট্রান্সলেট করছে। তো তাদেরকে আবার আমরা যদি কনভার্ট করতে চাই, এটা দেবনাগরীতে লিখতে হবে, কইলে কি এটা হবে? তো আমাদের ভাষা কি 2 টুকরা করে রাখবো আমরা? তো কি বেজাল আছে এখানে, কি সমস্যা আছে আমাদের যে রোমান স্ক্রিপ্টে আমরা লিখতে গেলে কি অসুবিধা আছে আপনার? তো এইটুকু পর্যন্ত আপনাদেরকে কনসিডার করা যায় না, তাইলে আপনারা কি সরকার করলেন? আপনাদের মনে কি আঘাত হয়েছে এখানে যে রোমান স্ক্রিপ্ট করলে কি অসুবিধা আছে? এখানে এক পয়সাও ক্ষতি লাগতো না আপনাদের। রোমান স্ক্রিপ্ট করলেও তো সরকার এই স্বীকৃতি দিলে প্রিন্ট করতে লাগবে, অথচ এই রোমান স্ক্রিপ্টে আরো প্রিন্ট করার সুবিধা থাকবে। আর হিন্দিতে যদি আপনাদের দেবনাগরীতে যদি করি, প্রিন্টিং মেশিনও এটা গলত হয়ে পড়ব। কারণ প্রিন্টিং মেশিন এটা তো আমরা বানাইছি না, এটা তো ব্রিটিশ মানুষ বানাইছে না। আপনাদের এখানে কম্পিউটার আছে, এখানে এআই এটা কি আমরা ইন্ডিয়ান মানুষ এটা করতে পারছে না এখনো? তারা ইন্ডিয়ান মানুষ যদি করিয়া থাকলেও ওই রোমান স্ক্রিপ্ট দিয়েই তো তারাও তো করিয়া থাকছে। তো শুধু ত্রিপুরাতে কেন এইটা বঞ্চিত? তাইলে আপনি মেঘালয়, যেখানে ইংলিশ এখনো সব জায়গাতে, মেঘালয়, মিজোরাম এইসব এরিয়াটা বন্ধ করো। ভারত সরকার ঠিক আছে, তারা যদি এটারে মানতে পারে না, এটা ব্রিটিশের ভাষা, এটা আমাদেরকে এক সময় শাসন করে গেছে, তাইলে এটা বন্ধ করো। ইংলিশ মিডিয়াম টোটালি শাট ডাউন করো। আপনাদের টাউন এরিয়া থেকে শুরু করে পুরো ক্লোজ করে দাও। আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আপনারা কেন অ্যাকসেপ্ট করলাম? তাইলে আপনারা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ক্লোজ করো, তখন আমরা বুঝতে পারবো হ্যাঁ আমরা বাধ্য হলাম বা যে কোনো ভাবে আমরা ওইটা করতে লাগবো। তো কি পলিটিক্স করছে এখানে? এটা কি ভালো? তার মানে আমরা কি কথা না বলিয়া চুপচাপ থাকতে পারবো এরকম? তো এই কারণে আমরা আমাদের অধিকার নিয়ে আমরা কথা তুলছি, কথা বলছি। আর একমাত্র ত্রিপুরা মাথা এখন স্ট্রংলি এটা ডিমান্ড করে থাকছে। বাকি আঞ্চলিক পার্টি এখন নাই। আইপিএফটি এক সময় সেপারেট স্টেট ডিমান্ড করিয়া এরপরে বিজেপি সঙ্গে অ্যালায়েন্স করার পরে শুক্লাচরণ কি বলছেন জানেন তো অ্যাসেম্বলিতে? ওই বলে সিপিএম রে হারানোর জন্য আমরা ত্রিপুরা ল্যান্ড ডিমান্ড করছি। এটা কি কথা হইল? এটা কি কথা হইল? তাদের স্ট্যান্ড এখন কি আমরা কি বুঝবো? তাদের স্ট্যান্ড, তাদের পজিশন কি বুঝবো আমরা?
নিজের স্ট্যান্ড, নিজের যে এটা লড়িয়ে গেছে, তাই না, খুব ভুলে গেছে। তার এত চিলাই থাকছে, ট্রিপল এন পেয়ে যে চিলাইছে ব্যক্তি, এখন নিজের পাই লড়ে গেছে, নিজের স্ট্যান্ডও ভুলে গেছে। এইরকম ব্যক্তিত্ব, এইরকম লিডারে আমরা কি চুজ করব আগামীতে? তো লিডার আপনাদেরকে চুজ করতে হবে। আগামী দিনে ইলেকশন আসবো, কারণ ইলেকশনের মাধ্যমে আমাদের সংগঠনটা মজবুত, শক্তিশালী দেখাইতে লাগবে। কারণ এটা তো ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা ভোট দিতে লাগবো, ভোটের মাধ্যমে আমরা আমাদের পজিশনটা স্ট্রং করিয়ে দেখাইতে লাগবো। তখনই বুঝবো যে হ্যাঁ, ত্রিপুরা সারা এক হয়ে গেছে এবং তাদের ডিমান্ড গুলা সচ্চা, এটারে দেওয়া লাগবো, এরকম মনে করতে লাগবো সরকার। তো স্টেট সরকার এখনো কেন আমরা ডিনাই করে বারবার? তো এটাই আমার প্রশ্ন, যে আপনারা যদি একসাথে থাকতে চাইলে, একসাথে মিলামিশা থাকতে চাইলে, আপনারাও আমাদের কথা শুনতে লাগবে। আমাদের কি অসুবিধা আছে এটা আপনারা বুঝতে লাগবে, আমার এলাকায় কি রকম আছে এটা আপনি বুঝতে লাগবে। আর সেন্ট্রাল থেকে যে টাকাগুলো আছে এগুলো আমাদেরকেও দেওয়া লাগবে, সমানভাবে ডিস্ট্রিবিউট করো। हर জায়গাতে, সব জায়গাতে যেখানে সেখানে আমাদের ব্লক আছে, সাব ডিভিশন আছে, সেখানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করো। কেন শুধু ধর্মনগরে এক্সপেন্ড করবো এই টাকাগুলো? কেন আগরতলা, কেন কমলপুর? এটা সব মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করো, তখনই তো সব ত্রিপুরা সব জায়গাতে ডেভেলপ হইব, তখনই তো আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা হইব। এটাকে বলবো আমরা একসাথে, মানে सबका साथ सबका विकास। तो मुखे दिया कथा जे बोलছে এটা একটাও বিলছে না, এইভাবে আমরা মানতে পারতাম। আমি তো শুনছি আগে 2014 আগে, अच्छा दिन आने वाला है, अच्छा दिन आएगा, अच्छा दिन आएगा। এটা মোদির কোট আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের কথা শুনছি, अच्छा दिन आने वाला है। अच्छा दिन কবে আইবো এখনো আমি চিন্তা করতে পারছি। গড়ে গড়ে 15 লাখ পুষিয়ে দেবার কথা কই, কালো ধন কই, এখন আমরা ভুলে গেছি। কিন্তু বিজেপি করছে, তারাও ভুলে গেছে। 2023-এ তারা কি প্রতিশ্রুতি করছে, ম্যানিফেস্টোতে কি লেখা আছে এটাও ভুলে গেছে বিজেপি। কিন্তু এর আগে 2018 ম্যানিফেস্টোতে কি লেখা আছে এটাও ভুলে গেছে। সব মেয়েদেরকে সাইকেল দেওয়ার কথা, ল্যাপটপ দেওয়ার কথা, মোবাইল দেওয়ার কথা ভুলে গেছে ইউথদের। আর বিজেপি এখন এটা বলছে না ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট কই হয়েছে? টাকা তো আপনার পকেটে রাখিয়ে দিছে। আর আপনারা শুধু ডেভেলপ হইতাছে, বিকাশ ডেভেলপ হইতাছে। ট্রাইবাল ফার্ম মিনিস্টার হইছে যখন, সব জায়গাটা ট্যাক্স নিতাছে নিজে। আমরা কি ভুলে যাইব এটা? আমরা কি জানি না? একটা প্রজেক্ট পাঠাইতে গেলে ট্যাক্স কালেকশন করে, পার্সেন্টেজ চাই। তো একজন ব্যক্তি ডেভেলপ হয়ে গেছে, তো সমাজের কি ডেভেলপ হইব এরকম লিডার থাকলে? আর আপনাদের এখানে যে বিমল কান্তি চাকমা, উনি সিনিয়র মোস্ট, আমি রেসপেক্ট করি ওনাকে পার্সোনালি, তবে ওনারও কথা খুব সুন্দর সুন্দর কথা বলে, তো কিন্তু কাজে কতটুকু করে এটা আমি জানি না, আমি তো দেখছি না। উনি তো খুব সিনিয়র মানুষ, পার্টিতেও উনি খুব রেসপেক্টফুল পার্সন, তো ওনার কথা তো সুন্দর কথা, চিফ মিনিস্টার। তো আপনাদের চাকমাদের যে কাস্টমারি ল এখনো পেন্ডিং আছে, এটা পাস করাও, সেটাই তো ইম্পর্টেন্ট জিনিস। শুধু কথা দিয়ে আমাদেরকে, ডেভেলপমেন্টের কথা দিয়ে আমাদেরকে, মানে মনে মনে আমরা ভাবছি ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট তো হইবই। সবসময় পিছিয়ে থাকলে কেমন নেব? ডেভেলপমেন্ট তো হওয়ারও কথা, কারণ আপনারা ট্যাক্স নিছেন আমাদের কাছে। 18% জিএসটি কোনখান থেকে এত টাকা কই গেছে? তাই তো এই কারণে আপনারা বুঝতে লাগবো, ডেভেলপমেন্টের কথা শুনে শুনে আমরা মাথা খারাপ হয়ে যায়। ডেভেলপমেন্ট তো করতে লাগবো, এটা তো সরকারের দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। আপনাদের স্কুল, রাস্তা, পানীয় জলের ব্যবস্থা বিভিন্ন করার এটা সরকারের দায়িত্ব আছে। তারা এটা না করলে কেমন হইব? তো এইসব আমি
আপনাদের সামনে এটা বলছি, এটা আপনারা বুঝে আগামী দিনে কি করতে হবে আপনারা নিজেই বিচার করেন। শুধু আমরা একটা সুতা পাইলে এটা খুশি এরকম না। আজকে আমরা যে এই জিনিসটা দিছি এটা একটা সামান্য একটা জিনিস, এটা আমরা কিন্তু আমার মনে এটা স্যাটিসফাইড না। আপনাদেরকে এই সুতা দিয়ে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য এটাও আমি অনুরোধ করছি না। আমি এই সুতাটা দিছি আপনারা ভোট দাও এরকম না। এটা তো আপনাদেরকে আমরা যা পারি দিছি, আপনারা লন, তবে আপনারা ভোট না দিলেও আমরা খুশি। কেন? আমরা এটা দিয়ে আপনাদেরকে ভোট কিনবার জন্য আইসে না। তবে আপনাদেরকে আমাদের রিকোয়েস্ট হচ্ছে, আপনাদের যে ল্যান্ড অধিকার আছে, আপনাদের কাস্টমারি ল, এটা আপনাদের ইম্পর্টেন্ট। আপনাদের যে পলিটিক্যাল রাইটস, এইগুলা আপনারা চিন্তা করিয়া ভোট দিতে লাগবে। এটাই আমার রিকোয়েস্ট। এটা তো সামান্য জিনিস, এটা পার্মানেন্ট জিনিস না। আর যেটা আমরা বলছি এটা হলো পার্মানেন্ট জিনিস, সেইটা আপনাদের খুব ইম্পর্টেন্ট থাকবো। আপনাদের জেনারেশন টু জেনারেশন এটা থাকবো। আমি এটাই নিয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করছি। এই কথাটা একমাত্র আমরা তুলছি এখন, এবং এটা নিয়ে আমরা মহারাজার নেতৃত্বে আমরা আগামী দিনেও এটা নিয়ে আমরা লড়াই করে থাকবো। এটা লেগে আমরা পুরা ওয়ান নর্থ ইস্ট, এখন নর্থ ইস্টার্ন বিভিন্ন স্টেট রিপ্রেজেন্ট আছে আমাদের, তাদের পক্ষ থেকেও আমরা সহযোগিতা চাইছি যে আমাদের সমস্যাটা এটা পার্লামেন্টে গিয়ে এটার কথা তুলো, যাতে আমাদের সমস্যাগুলা সমাধান হয়, সেটা রিকোয়েস্ট করছি আমরা। তো এই কারণে আমরা সমস্ত নর্থ ইস্ট এক হওয়ার কথা নিয়ে এখন মহারাজা এটা স্টেপ নিচ্ছে। কারণ আমাদের একলা কথা শুনতেছে না, তার ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা মানুষের কাছে কথা শুনতেছে না। তো আমরা চাই আরো মানুষ আমাদেরকে সাপোর্ট করুক, এবং আমাদের যে দরকার আমাদের অধিকার এগুলো দিয়ে দাও, এটাই আমরা চাই। তো আমি আর বেশি কথা